মন্দিরটা দেখাচ্ছি কাজ দেখুন কি সুন্দর সব কাজ আছে বিভিন্ন ভঙ্গিতে। এদিকেও দেখুন খুব টিয়া পাখি আছে এখানে, দেখুন কি সুন্দর কাজগুলো। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনের দিক দিয়ে এলে আপনাকে গৌরাঙ্গ মন্দির হয়ে ঢুকে তার ভেতর দিয়ে এদিকে আসতে হবে। এছাড়া এখান দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়েও আসা যায়, কিন্তু গেটটা বড় গেট বন্ধ আছে। বাহ, দেখুন কি সুন্দর দেখাতে পাচ্ছি কি না। দেখুন টিয়াটা এসে বসলো এখানে, এই যে টিয়া, দারুণ লাগছে না? মন্দিরটা দেখাচ্ছি কাজ দেখুন কি সুন্দর সব কাজ আছে বিভিন্ন ভঙ্গিতে। এদিকেও দেখুন কাজগুলো সবই মানে নিত্যরত আর কি এরকম। আর এটা কিন্তু রেখা রেখা মতো করা রয়েছে, রেখা দেউল আর কি, বা রেখো দেউল। আমি এখন বেগুনিয়া টেম্পলস দেখতে যাচ্ছি বা সিদ্ধেশ্বর মন্দির দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে বরাকরে, আসানসোলের কাছেই। তো এই মন্দিরটা সম্বন্ধে বলি, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এখন। আর তারাই এটা বলছে যে এটা কিন্তু 1462 সালে তৈরি হয়, এবং মন্দিরের যা কারুকার্য বা মন্দিরের যেরকম শৈলী, নির্মাণ শৈলী, সেটা দেখে অনুমান করা হয় এটা সেন বংশের আমলে যে মন্দির তৈরির সিস্টেম ছিল সেইটাকে অনুসরণ করেই এই মন্দিরগুলো এখানে তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ, বিহার এগুলোর মানুষজন এখানে খুব আসেন আর কি পুজো দিতে, বিশেষ করে শ্রাবণ মাসে যখন শিবরাত্রির ব্যাপারটা থাকে। সব পাশেই যেহেতু বরাকর নদী আছে, তো বরাকর নদী থেকে এসে জল ঢালে সব। আবার এটা নিয়ামতপুর চৌমাথার মোড়, বাঁ দিকে যাচ্ছে ডিশেরগড়, ডান দিকে যাচ্ছে চিত্তরঞ্জন, আমরা যাচ্ছি সোজাসুজি বরাকর। তো ডিশেরগড় থেকেও কিন্তু দামোদরের জল নিয়ে অনেকে পায়ে হেঁটে এই বরাকরের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা সিদ্ধেশ্বর মন্দিরে আসে জল ঢালতে শ্রাবণ মাসে শিবরাত্রির সময়। ঝাড়খণ্ডের থেকে বা তারপরে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকে আসে এখানে জল ঢালতে। এসে গেছি বরাকর। তো এখানে বাস স্ট্যান্ড, নামলাম, এখানে দেখাচ্ছি আপনাদের। বরাকর বাস স্ট্যান্ডের এই দিকটা হচ্ছে অটো স্ট্যান্ড, অটো আপনি রিজার্ভেও নিতে পারেন। আর এইখানটা হচ্ছে মিনি বাসের স্ট্যান্ড, রাস্তার উল্টো দিকে বড় বাসের স্ট্যান্ড। তো বরাকর অটো স্ট্যান্ড থেকে এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম, যাচ্ছি সিদ্ধেশ্বর মন্দির। তো এখানে ভাড়া নিচ্ছে, আপনার রিজার্ভ যেহেতু করেছি, যাওয়া আসা 50-50-100 টাকা। কিন্তু দেখুন এই দিক দিয়ে যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে এখানটা কিন্তু খুব সোজা, হেঁটেই যাওয়া যায়, চিনি না বলে রিজার্ভ করেছি। জিটি রোড থেকে ডান দিকে একটা গলির রাস্তাতে নেমে এলো, এখান থেকে একটু এগিয়ে গেলেই মন্দিরটা পড়ছে আর কি, খুব কাছেই। আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটেই আসবেন, কাউকে জিজ্ঞেস করে করে আসবেন, তাহলে আর অটো নিতে হবে না। ঘুরপথে আরেকটা রাস্তা আছে, সেটাতেও যাওয়া যায়। ব্যাস চলে এলাম। আজকে 3 জুন 2026, লোকনাথ বাবা তিরোধান দিবস, সেই পুজোটাও এখানে হয়েছে আর কি। এখান দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছি। এইখানে এই মন্দিরে ঢুকলাম, এখানে একটা রথ রয়েছে। এই হচ্ছে মন্দির চত্বর। সাইড দিয়ে এখন গেট, মেন গেটটা বন্ধ আছে, এই সাইড দিয়ে ঢুকতে হলো, এখান দিয়ে ঢুকে আসতে হলো, ছোট গেট আছে। এটা কিন্তু গৌরাঙ্গ মন্দির, এই গৌরাঙ্গ মন্দির দিয়ে ঢুকলে কাছে হচ্ছে। গৌরাঙ্গ মন্দিরের ভেতরে অনেক মন্দির এরকম ছোট ছোট। এটা হচ্ছে সন্তোষী মায়ের মন্দির, ঠাকুর খুবই ছোট, দুজনেই সন্তোষী মা। সন্তোষী মা মন্দির পাশে এটা হনুমানজির মন্দির, বেশিরভাগ ফটো দেওয়া রয়েছে, আর নিচে
হনুমানজির মূর্তি দেওয়া রয়েছে, পুজো হয়েছে, মালা দেওয়া রয়েছে, এই জন্য বোঝাই যাচ্ছে। একটু পজ করে দেখবেন, বিভিন্ন ঠাকুরের ফটো এখানে রয়েছে। এখানে আসতে গেলে আমি এলাম আসানসোলে থেকে মিনি বাস চললাম, মিনি বাস চলে এক বাসেই একদম বরাকর বাস স্ট্যান্ড। সেখান থেকে অটো রিজার্ভ করতে হলে কিন্তু হাঁটা পথ যতটুকু, তাতে দেখলাম অটো রিজার্ভ না করে হেঁটেই আসা যায়, খুবই কাছে, 5 মিনিটের পথ। অথচ আমাকে বলা হয়েছিল অনেকটা পথ, সেই জন্য আমি এরকমভাবে এলাম। যাই হোক, অটো আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা রিজার্ভ 50 টাকা আর কি, 50 100 টাকা বললো। আর বাস ভাড়া দিয়ে এলাম এখানে, সেটা হচ্ছে আপনার 20 টাকা লাগলো। আসানসোল মেন বাস স্ট্যান্ড থেকে এলে পরে সেটা হয়তো 25 বা 30 টাকা নেবে। চলুন এবার দেখছি। এই হচ্ছে মন্দির চত্বর। গৌরাঙ্গ মন্দির। সীতারাম বাবার সমাধিস্থল এটা। এখানে তো বুঝতেই পাচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এটা কিন্তু গৌরাঙ্গ মন্দিরের প্রেমিসেসের মধ্যেই এটা। এক একটা দেবতার মন্দিরের সামনে এরকম বারান্দা রয়েছে, আর পরপর সব মন্দিরগুলো। এখনও কিন্তু আমি আসল সিদ্ধেশ্বর মন্দিরে প্রবেশ করিনি। এইখানে এগুলো দেখে তারপরে যেতে হবে সিদ্ধেশ্বর মন্দিরে। পাশের মন্দিরটাই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। দেখুন কি দারুণ ঠাকুর, দেখানোর চেষ্টা করছি একটু ক্লোজে। বাহ, সুন্দর। ঠাকুরের কাঠের সিংহাসনটাও খুব সুন্দর। আর পাশে কিন্তু ভাগবত পাঠ হচ্ছে আর কি। অপূর্ব নিতাই গৌর মন্দির এটা। উপরে সিলিংয়ের কাছাকাছি বিভিন্ন দেবদেবতার ছবি এখানে দেয়া রয়েছে, বা বিভিন্ন ঘটনারও ছবি তুলে ধরা রয়েছে, লেখাও রয়েছে এগুলো বিভিন্ন ঘটনার ছবি। নানা রকম এগুলো কৃষ্ণের জীবন কাহিনী সংক্রান্ত নানা রকম ছবি তুলে ধরা হয়েছে। ভেতর থেকে বাইরের দিকটা দেখিয়ে এবার আমরা চলে যাব সিদ্ধেশ্বর মন্দিরের চত্বরে। নিতাই গৌর মন্দির, দেখুন কি সুন্দর। এই ঠাকুরগুলো সুন্দর, অপূর্ব, মানে এত সুন্দর লাগছে সামনে থেকে। সিংহাসনে রয়েছে, এবং নিতাই গৌরের মূর্তি সাধারণত দেখা যায় দুহাত তোলা আর কি, কিন্তু এখানে তা নয়। দরজার কাজগুলোই দেখুন কি সুন্দর মিনে করা, দারুণ। দেখুন এখান থেকে বিশাল লম্বা বারান্দা মতো, এবং প্রত্যেকটা ঘরে একটা করে দেবতা রয়েছে। দেখুন কত লম্বা। ওই দিক থেকেই এলাম, সামনের ওই দিক থেকেই এলাম। এখানে লাস্ট এই সামনের দিকটা দেখুন, বাঁ দিকটা এরকম। আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব, এদিক দিয়েই বেরোবার রাস্তা আছে। এইবার দেখুন এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা, এখানে গেট রয়েছে, এই গেট দিয়ে সিদ্ধেশ্বর মন্দিরে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে গেট গৌরাঙ্গ মন্দির থেকে। এই মন্দির সম্বন্ধে একটু বলি আপনাদের। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানে প্রাচীনতম রেখা দেউল মন্দির। দেখবেন রেখা রেখা মতো এই যে রয়েছে, প্লেন নয় কিন্তু, সেই জন্য এটা একদম প্রাচীনতম। আর বলছে এটা তৈরি হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী হরিপ্রিয়ার ইচ্ছায়। রাজা হরিশ্চন্দ্র এটা তৈরি করেছিলেন। এটা বেগুনিয়ায় অবস্থিত আর কি, বেগুনিয়া। এবং এই মন্দিরগুলোকেও বেগুনিয়া মন্দিরও বলা হয়, কারণ দেখবেন এটা মাথার দিকটা একটু বেগুনের মতো দেখতে, সেই জন্য
বেগুনিয়া মন্দিরও বলা হয়। এছাড়া এখানে কিন্তু এটাকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরও বলা হয় পশ্চিমবঙ্গের আর কি। প্রত্যেকটা মন্দিরের সামনেই এরকম পাথরের ষাঁড় বা নন্দী দেব রয়েছেন, আর প্রত্যেকটার ভেতরেই কিন্তু সিদ্ধেশ্বর বা শিব রয়েছেন। এই সিদ্ধেশ্বর মন্দিরে কেবলমাত্র একটি শিব রয়েছে, বাকিগুলোতে আরও বেশি। প্রত্যেকটা মন্দির কিন্তু বালি পাথর দিয়ে বা বেলে পাথর দিয়ে তৈরি, মানে স্যান্ডস্টোন দিয়ে তৈরি, বহু প্রাচীন এগুলো। বিকেলের আরতি হচ্ছে এখন, দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। আর ভেতরে কিন্তু কোনো লাইটের সেরকম ব্যবস্থা নেই। হ্যাঁ, মোম নয়তো তেলের বাতি দিয়ে এগুলো ভেতরটা আলোকিত করা হচ্ছে, আর এমনি প্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে। এটাই এখানকার বৈশিষ্ট্য। বাকি সিদ্ধেশ্বর শিব মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত, বহু পুরনো, প্রায় 500 বছরের মতো পুরনো। এখানে মুখোমুখি আর একটা শিব মন্দির, চলুন দেখি। আর এখানেও তো খুব সুন্দর শিব পার্বতী। এখানে মুখোমুখি দুটি মন্দির, এবং এই দুটো মন্দিরই কিন্তু উড়িষ্যার মন্দিরের স্টাইলে এগুলো স্থাপন করা হয়েছে। আর দুটো মন্দিরেরই সামনে কিন্তু পাথরের ষাঁড় বা নন্দী মহারাজ রয়েছেন। এই মুখোমুখি এই বড় মন্দিরটায় ঢুকছি। এখানে দেখুন কতগুলো শিবলিঙ্গ আছে। এখানে পরপর 5টা শিবলিঙ্গ রয়েছে, তাহলে 5 আর মুখোমুখি আর একটা 6। দেখুন 5টা শিবলিঙ্গ রয়েছে। আর সাইড দিয়ে জলটা, তাদের মাথায় জল ঢাললে জল বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু ইউয়ের মতো করে দেওয়া হয়েছে। আর দেখুন এখানে কিন্তু এইরকমভাবে বাতিগুলো রাখা হয়। বাতির জন্য কীরকম কালো হয়ে গেছে দেখুন, পুরোনো সিলিংয়ের জায়গাগুলো পুরোনো। এই হচ্ছে কতগুলো, একটা পার্বতী মন্দিরও, পার্বতীও রয়েছে। দেখুন কতগুলো শিব, এখানে 5টা শিব রয়েছে। 5 আর 1 6টা হলো। এইখানে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে। আরও দুটো মন্দির আছে, চলুন সেখানে যাব। আর কত পুরনো এগুলো দেখুন, ক্ষয়ে ক্ষয়ে গেছে। শিবগুলোর মাথায় জল ঢেলে এইখান দিয়েই জলটা কিন্তু চলে যাবে সাদা অংশটার মধ্যে দিয়ে। ওখানেও সব ছোটো ছোটো পাথরের নানা রকম ঠাকুর। এটা পার্বতী, এটাও কিন্তু দেখুন বড় পাথরে কিছু একটা খোদাই করা, বহু পুরনো বোঝাই যাচ্ছে। এটাও কি মূর্তি বোঝা যাচ্ছে না। মন্দিরের গাটা দেখুন, প্লেন নয়, কেটে কেটে ধাপ ধাপ মতো করা আর কি। ওই জন্য এগুলোকে বলছে রেখো মন্দির। প্রথম রেখো মন্দির
পশ্চিমবঙ্গের। এবং এই মন্দিরগুলো প্রত্যেকটাই কিন্তু উড়িষ্যার বিভিন্ন মন্দিরের স্টাইলে তৈরি হয়েছিল। এটা বলছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বলছে 1462 সালে এটা তৈরি হয়েছে। তার মানে প্রায় 500 বছরের ওপরে কিন্তু এটা আর মানে প্রতিষ্ঠা হয়েছে আর কি। পুরনো 500 বছরের বেশি পুরনো, এটা প্রায় 600 বছর মতো হতে চললো আর কি। আর এখানে দুটো মন্দির পেলাম মুখোমুখি, তাতে আমরা মোট 6টা শিবলিঙ্গ পেলাম। আরও দুটো মন্দির আছে, চলুন এখান থেকে আবার বেরোতে হবে, উঠতে হবে। এটা নিচের দিকে এই দুটো মন্দির। এবার আমরা পাশে যাব, সেখানে আরও উঠতে হবে। এই যে এই রাস্তা দিয়ে আমরা উঠে যাব, হ্যাঁ এই যে সিঁড়ি দিয়ে উঠে যাব। উপরে উঠেই কিন্তু দেখুন পার্ক মতো করা রয়েছে। পার্কের ওই দিকে 3টে রুম আছে, সেটা শৌচালয় রয়েছে, বিশ্রাম কক্ষ রয়েছে, ক্লাব ঘর রয়েছে। এছাড়া জলের ব্যবস্থাও রয়েছে, জলের কল আছে। প্রথম থেকেই এটা কিন্তু পার্ক মতো ছিল এটা। আর এখানে মোট 5টা মন্দির ছিল, একটা তার মধ্যে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। বর্তমানে 4টে মন্দির, এবং এই 4টে মন্দিরের মধ্যে কিন্তু 12টি শিবলিঙ্গ আছে, যার জন্য বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির। এখানে 12টি শিবলিঙ্গ যেন ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রূপ ফুটিয়ে তুলেছে। তো স্থানীয় মানুষ মনে করেন এই 12টি শিবলিঙ্গের পুজোর মাধ্যমেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজোর পুণ্য অর্জন করা যায়, সেই জন্য তারা খুব মানেন। সামনের দিক দিয়ে এলে আপনাকে গৌরাঙ্গ মন্দির হয়ে ঢুকে তার ভেতর দিয়ে এদিকে আসতে হবে। এছাড়া এখান দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়েও আসা যায়, কিন্তু গেটটা বড় গেট বন্ধ আছে। বাহ দেখুন কি সুন্দর, দেখাতে পাচ্ছি কি না, দেখুন টিয়াটা এসে বসলো এখানে। এই যে টিয়া, দারুণ লাগছে না? একদম মাথার উপর থেকে দেখুন যেন একটা উল্টানো ঘটের মতো আর কি মন্দিরগুলো। আর কার্ভ করা রয়েছে, এগুলো একদম রেখো দেউল বলছে, ওই জন্য দেউলের মতো শেপ আর কি। আর প্রত্যেকটা মূর্তি যেগুলো দেয়াল গাত্রে রয়েছে, এই দেখুন সব কিন্তু মানে নৃত্যরত, ডান্সিং মানে মূর্তি এগুলো। খুব টিয়া পাখি আছে এখানে, দেখুন কি সুন্দর কাজগুলো। উড়িষ্যার ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের সাথে এই মন্দিরগুলোর কিন্তু অনেকটা মিল পাওয়া যায়, এত সুন্দর এগুলোর কাজ। ভিতর মাঝখানে এরকম ফাঁকা রাস্তা, মাঝ বরাবর সামনের দিকে দেখুন আর একটা গেট রয়েছে। এই গেট দিয়ে আসতে গেলে কিন্তু এই দুটো মন্দির আগে পড়বে। আর এই গেট দিয়ে বাস স্ট্যান্ড থেকে আসতে গেলে কিন্তু অনেকটা ঘুরে আসা হবে, তাতে কিন্তু অটোওয়ালা দামটাও বেশি নেবেন। সব মন্দির দেখুন, এইখানে ওরা দুটো মন্দিরের সামনেই কিন্তু পাথরের ষাঁড় বা নন্দী মহারাজ রয়েছেন। চলুন সামনে থেকে এবার ভেতরে ঢোকা যাক, মন্দিরগুলোর ভেতরে। একদম ভোতা হয়ে গেছে, এই হচ্ছে সামনের দিকটা। বাড়ির কাছেই যদি এরকম বেলে পাথরের মন্দির, সেটা উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের স্টাইলে যদি দেখা যায়, তাহলে মন্দ কি, আপনারাও চলে এসে দেখে যান। চলুন এবার এই মন্দিরের ভেতরে ঢুকি, ভেতরে কি আছে দেখা যাক। সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠতে হবে আগে, তারপরে ভেতরে ঢুকি। আর এখানে কিন্তু দুর্গা মূর্তিও রয়েছে। দেখি চলুন, কটা শিব মন্দির আছে, শিব লিঙ্গ আছে কটা। বাহ, এখান থেকেই খুব সুন্দর উপরে উঠতে হচ্ছে, তারপর আবার সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। দেখুন এখানে আবার 3টে শিবলিঙ্গ, তাহলে 6টা আগে পেয়েছি দুটোতে মিলিয়ে, আর এখানে 3টে, 9টা পেলাম। আর জল ঢাললে পরে জল বেরিয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা করা হয়েছে ইউয়ের মতো, সেটা কিন্তু পরবর্তীকালে তৈরি করা, লোকাল মানুষ যারা পুজো দিত আর কি। এর সিলিংটা দেখুন, সিলিং দেখেও বুঝবেন কত পুরনো। আর এখানে পেছন দিকে যে মূর্তিটা, যেখানে যে রজনীগন্ধার মালা পরানো, এটা কিন্তু দুর্গা মূর্তি। দেখুন এখানে হচ্ছে দেয়ালের সাইডে এটা আলো জ্বালানোর ব্যবস্থা। তোরের ঠাকুরটা কিন্তু এই রকমই, এখানে আগে থেকেই পুজো করে রাখা হয়েছে আর কি। তারপরে হয়তো এই শেষের দিকে গেছে, ওখানে আরতি হচ্ছে। মন্দিরের সাইডটা দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকেই কিন্তু নিচেতেও এরকম পাথর ছিল। আচ্ছা, এদিক দিয়ে ঢুকে এসে পরপর দুটো মন্দির। এখানেও দেখুন ষাঁড়টাকে দেখুন, একদম বৃষ্টির জল টল পড়ে এত বছরে ক্ষয়ে গেছে, পাথর অনেকটাই ক্ষয়ে গেছে।
এবার চলুন গণেশ মন্দিরে ঢুকলাম। এখানেও 3টে শিবলিঙ্গ আছে। দরজাগুলো খুবই ছোট। সিলিংয়ে দেখুন নিত্যরত নানা রকম স্থাপত্য রয়েছে। দরজা যেমন সরু তেমন কিন্তু নিচু, যার জন্য অসুবিধা হচ্ছে। আর দেখুন এখানেও 3টে শিবলিঙ্গ, তাহলে 12টা হয়ে গেল। দ্বাদশ শিব জ্যোতির্লিঙ্গ এইভাবেই বলছে। হয়ে গেল দেখা, অল্প সময় লাগলো কিন্তু খুব ভালো লাগলো, মনটা খুব ভালো হয়ে গেল। কারণ এত কাছে একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এরকম মন্দির, তাও আবার বহু পুরনো, পাথরে 500 বছরের পুরনো। অবশ্যই আসবেন, এগুলো দেখে যাবেন। আমি তো বললাম কীভাবে আসতে হবে। এইটা হচ্ছে মহিষমর্দিনী মন্দির, আর এটা হচ্ছে গণেশ মন্দির। গণেশ মন্দিরের সামনেটা দেখাচ্ছি। চলুন এবার ফেরা যাক। সুন্দর কয়েক ঘন্টা সময় কাটালাম, বেশ ভালো লাগলো। পুজোও দেখলাম এখানে, ভালো লাগলো। আজকের মতো এখানে রাখবো। আর অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরে অন্য কোনো ব্লগ নিয়ে ফিরে আসছি। এবার যেহেতু আমি ফিরছি, যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই ফিরতে হবে। অস্তমিত সূর্য দেখুন কী সুন্দর লাগছে, মন্দিরের গায়েও পড়েছে। আর তার সাথে এখনও কিন্তু পুজোর আরতি হয়ে যাচ্ছে, গান শুনছি। চলুন এবার এদিক দিয়েই বেরোতে হবে। বেরিয়ে যাবে এবার। দেখুন ফেরার সময় দেখছি এটা সব বসেছে ভজনের জন্য, দেব ভজনার জন্য বসেছে। দাঁড়িয়ে করছিল এতক্ষণ। গৌরাঙ্গ মন্দিরে ঢুকে গেলাম, এদিক দিয়েই বেরোবো। আপনারা যখন আসবেন বাস স্ট্যান্ডে বলবেন, কাউকে জিজ্ঞেস করবেন যে গৌরাঙ্গ মন্দির হয়ে সিদ্ধেশ্বর মন্দিরে যাব, তাহলে রাস্তাটা কিন্তু কম হবে। অটো না নিলেও চলবে, আর অটো যদি নেনও খুব কম ভাড়াতেই হয়ে যাবে। এই রাস্তায় কিন্তু অটো আসে না, তাই রানিং অটো পাবেন না। গৌরাঙ্গ মন্দির থেকে বেরিয়েই এই কালী মন্দির। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এই কালী ঠাকুর কিন্তু কাঠামোর ওপর রয়েছে। এর কিন্তু হাতেতে দেখুন খড় দেখা যাচ্ছে। শিবের কিন্তু মাথা নেই, শিবের হাতও কিন্তু খড় দেয়া। ওই এটা কাঠামো পুজো হয় আর কি, 12 মাস কাঠামো পুজো হয়। আর কালী পুজোর সময় তাকে একদম মূর্তিতে পুজো করা হয়। সামনেই আমার অটো দাঁড়িয়ে আছে, চলুন এবার ফিরবো। লোকনাথের তিরোধান দিবস, আজকে খুব ইচ্ছা হচ্ছিল একটু লোকনাথকে দেখি। তো এখানে লোকনাথ বাবার মন্দির রয়েছে, চলুন দেখি, আপনাদেরও দেখাই। লোকনাথ আজকে তিরোধান দিবস, হ্যাঁ হ্যাঁ জানি। খুব সুন্দর দেখতে। আচ্ছা এটা সবসময় থাকে লোকনাথ এখানে? আজকে পুজো হয়ে গেল, কাল পরে এটা বিসর্জন হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সারাদিন থাকবে। আচ্ছা আচ্ছা, এটা প্রতি বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন প্রতি বছর বলছে এখানে লোকনাথ বাবার পুজো হয়, কিন্তু কালকে বিসর্জন হয়ে যাবে। আজকে তিরোধান দিবস, তা আজকে এখানে পুজো হয়েছে। কি সুন্দর গাছটাকে বাঁধিয়ে নিয়ে দেখুন, গাছটাকে ঘিরে নিয়ে প্যান্ডেল মতো করা হয়েছে। আর তার নিচে এই লোকনাথ বাবা রয়েছে। পুজো হয়ে গেছে, আমি এসেছি সন্ধ্যের সময়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে লোককে ভগবান বছর দিনে খিচুড়ি খাওয়ানো হয়। আচ্ছা আজকে তো হ্যাঁ, বট গাছ রয়েছে দেখুন, তার সাথে বাহ কি সুন্দর পুকুর। এখানেই বিসর্জন দিয়ে দেওয়া যায়। দারুণ দেখুন পুকুরটা, দারুণ, খুব সুন্দর। এখানে অশ্বত্থ গাছ, এটা অশ্বত্থ গাছের নিচেই লোকনাথ বাবার পুজো হয়েছে। এখানে এটা তুলসী মঞ্চ, এটা। আর এটা বট গাছ, ফল ধরেছে সব বট গাছে। ঠিক আছে, আজকের মতো এখানে আসছি, তাহলে রাখছি।